বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমার ও তোমার নিজের পরিবারের প্রতি সচেতনভাবে খেয়াল রাখছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক এর উপবৃত্তের ক্লাস করাবো। গত ক্লাসে আমি উপবৃত্তের যে কিছু কিছু অংশ, যেমন সিএস কত, সি, আমি এই পয়েন্টগুলো তোমাদের শিখিয়েছি। সি বিন্দু কেন 0 0 হয়, কেন এ বিন্দু এ মাইনাস এ 0 হয় আর এ ড্যাশ বিন্দু হবে। এখানে একটু লেখা প্রয়োজন। এ ড্যাশ বিন্দু হয় এ 0, এখানে এস ড্যাশ বিন্দু হবে এ ই 0, জেড ড্যাশ বিন্দু হবে এ বাই ই 0। তো কেন হয়, কিভাবে হয়, গত ক্লাসে আমি দেখিয়েছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো। কারা কারা ক্লাসে সংযুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শিক্ষার্থীরা, বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এগুলো আমাকে একটু প্লিজ কনফার্ম করো। আমাকে একটু জানাবে যে বোর্ডটি ক্লিয়ার হচ্ছে কিনা। তো লক্ষ্য করো, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে এই যে উপবৃত্তের সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার উপবৃত্তের সমীকরণ হয় হচ্ছে এক্স স্কোয়ার আদর্শ সমীকরণ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটি উপবৃত্তের আদর্শ সমীকরণ। কি করে এটি পাওয়া যায় সেটি আমি প্রথমে তোমাদের দেখাবো। তো লক্ষ্য করো, আমরা জানি উপবৃত্তের সংজ্ঞা অনুসারে, অর্থাৎ কণিকের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি, লক্ষ্য করো, সংজ্ঞা অনুসারে জানি এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। এখানে ধরে নিতে হবে, ধরি এই যে পি উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই, উপবৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। তো শিক্ষার্থীরা, সংজ্ঞা অনুসারে কি হয়, এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। এখানে ই এর মানটা অবশ্যই 0 ইজ লেস দেন ই ইজ লেস দেন 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এই পর্যায়ে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এখন আমাদের বের করার ব্যাপার হচ্ছে এসপি, এসপি এইটুকু বের করব আমরা। তাহলে এসপি, এসপি সমান সমান, লক্ষ্য করো, এস বিন্দু হচ্ছে, আমরা এস যেটা নিয়েছি মাইনাস এ 0, এস বিন্দু মাইনাস এ ই 0 আর পি বিন্দু এক্স। তাহলে এসপি ইকুয়াল টু রুট ওভার মাইনাস এ ই মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস আমাদের 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটাকে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে বর্গের সাথে কি হয়ে যায়, এটা এভাবে হয়ে যায়। আমরা এক্সটাকে যদি আগে লিখি তাহলে এক্স প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই
স্কোয়ার। আপাতত আমরা এভাবেই রাখি। আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা হচ্ছে এসপি, সূত্রটি এসপি। আমরা এখানে দেখো মাইনাস আছে, মাইনাসটি কমন নিয়ে যদি আমরা হোল স্কোয়ারের সাথে অ্যাডজাস্ট করি তাহলে মাইনাসটি চলে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। বোর্ড ক্লিয়ার না বলছো, আচ্ছা দেখি। কিন্তু আমার এখানে তো ক্লিয়ারই দেখা যায়। এবার আমাকে একটু জানাও এটি ক্লিয়ার হয়েছে কিনা। এখন ক্লিয়ার বলছো। গুড, এখন ক্লিয়ার বলছো। তো লক্ষ্য করো বুঝতে পেরেছো কিনা। আমি আবার তাহলে বোর্ডটা ক্লিয়ার ছিল না, আবার বলছি। আমরা গত ক্লাসে এই উপবৃত্তের যে বিভিন্ন উপাত্ত, উপবৃত্তের সংজ্ঞা, এই যে এক্স স্কোয়ার, যে উপবৃত্তের যে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই বিষয়টি আমরা আজকে জানবো যে এটি কি করে হয়। তো আমরা গত ক্লাসে এটি ব্যবহার করে কিছু অংশ বের করেছি, অর্থাৎ এখান থেকে আমরা ব্যবহার করে না, আসলে আমরা এখানে যে এটা কোথা থেকে ধরেছি, এই যে এ বিন্দুটা আমরা মাইনাস a0, আর এদিকে এ ড্যাশ বিন্দু কি হচ্ছে a0 ধরে আমরা এটি শুরু করেছি। তো a0 কেন? কারণ এখান থেকে আমরা সি থেকে সি কে আমরা এই যে এই যে উপবৃত্তের যে বৃহদাক্ষ এটাকে এক্স অক্ষ ধরেছি, উপবৃত্তের ক্ষুদ্রাক্ষকে আমরা ওয়াই অক্ষ ধরে আমরা পেয়েছি সি বিন্দু, অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু। আর সেই আলোকে এক্স অক্ষের ওপর সকল বিন্দুর কোটি কিন্তু শূন্য হয়। তো আমরা এখানে কাজটি করার জন্য এই এ বিন্দু আর এ ড্যাশ বিন্দুকে আমরা এই দূরত্ব পর্যন্ত ধরে নিয়ে বাকি অংশগুলো আমরা ক্যালকুলেশন করে বের করেছি, দেখিয়েছি। আজকে আমরা দেখবো যে এই উপবৃত্তের আদর্শ সমীকরণটি আমরা কি করে পাই। তার জন্য আমাদের সংজ্ঞা দরকার, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এসপি হচ্ছে আমরা তাহলে এখানে যে এস এর বিন্দুর স্থানাঙ্ক আমরা মাইনাসে এই 0 পেয়েছি, সেটি ব্যবহার করে আমরা এই পর্যায়ে পেয়েছি। এবার আসো পিএম দেখবো আমরা। এখানে আমি দেখাবো পিএম। পিএম আমরা কি করে পাই? পিএম আমরা পিএম সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে, এখানে যদি আমি একটি লম্ব অঙ্কন করি, লক্ষ্য করো, যদি আমরা মানে পি বিন্দু পাওয়ার জন্য যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে এই বিন্দুর নাম হয় এন বিন্দু। আমরা নাম দিলাম এটি এন বিন্দু, অর্থাৎ সি এন ইকুয়াল টু এক্স, সি এন ইকুয়াল টু এক্স ওয়াই, সি এন ইকুয়াল টু কত হয়? এক্স ওয়াই। আর আমাদের সি এন দরকার আসলে। তো এখন দেখো পিএম, তাহলে আমরা পিএম এর আলোকে দেখো এখানে পিএম জেড এন একটি আয়তক্ষেত্র প্রকাশ করে। তাহলে আয়তক্ষেত্র প্রকাশ করলে আমরা পিএম এর পরিবর্তে কি লিখতে পারি? পিএম এর পরিবর্তে লিখতে পারি জেড এন। পিএম এর পরিবর্তে লিখতে পারি জেড এন। আর জেড এন কে আমরা লিখতে পারি, দেখো জেড এন কে আমরা লিখতে পারি সি জেড প্লাস সিএন, সি জেড প্লাস সিএন। সিজেড এর মান হচ্ছে, সিজেড এর মান কত? এ বাই ই। সিজেড এর মান এ বাই ই, আর সিএন এর মান হচ্ছে এক্স। এটাকে আমরা লসাগু করলে আই হচ্ছে এ প্লাস ই ইন্টু এক্স ডিভাইডেড বাই ই। তাহলে আমরা যা যা পেলাম এখানে আমি একটু সাইডে লিখছি। এসপিটা আমি ছোট করে লিখি, এসপি ইকুয়াল টু পেয়েছি রুট ওভার এ এক্স প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
আর পিএম আমরা পেয়েছি হচ্ছে এ প্লাস ইএক্স বাই ই, এটি আমরা পেয়েছি। এখন আমরা সংজ্ঞার মধ্যে এটি বসায় দিব। আমি এবার নিচের দিকে মুছে ফেলব। এখান থেকে আমি মুছে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে, এখন ক্লিয়ার আছে কিনা জানাবে। আর যদি কোনো সমস্যা থেকেও যায় আমার অজান্তে, তাহলে তোমরা সঠিক মানে ফ্রেশ ভিডিওটি পাবে। আমি আমার মোবাইল থেকে যে ভিডিওটি আপলোড করা হয় সেটি ইউটিউবে যেটা আপলোড করি সেটি তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেব। তো লক্ষ্য করো, এখন আমরা 1 নং হতে এখান থেকে আমি আবার ক্যালকুলেশনটা শুরু করছি। লক্ষ্য করো, 1 নং হতে পাই আমরা কি করব, এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম এভাবে লিখব। লিখে আমরা একবারে দিয়ে দেবো এসপি স্কোয়ার, মানে বর্গ করে ফেলবো একবারে। এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। তাহলে এসপি স্কোয়ার, তাহলে ভালো করে লক্ষ্য করো, এসপি এসপি কি আছে, রুট ওভার দিয়ে একটি অংশ আছে, তাহলে স্কোয়ার দিলে আমাদের এসপি এই রুট ওভারটা চলে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি করব, এক্স প্লাস ই এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে পিএম হচ্ছে ই স্কোয়ার ইন্টু উপরে আমাদের হচ্ছে এ প্লাস ই এক্স হোল স্কোয়ার, আর নিচে ভালো করে লক্ষ্য করো ই আছে, তাহলে ই স্কোয়ার, এখানে পিএম স্কোয়ার করলে নিচে ই স্কোয়ার। এখন দেখো যে পর্যায়ে থাকে এখানে আমরা এটি ভেঙে ফেলতে পারি। এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ই এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে ই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, আর এ পাশেরটা স্কোয়ার ভাঙালে আমরা পাই এ স্কোয়ার প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ই এ ইন্টু এক্স। ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু আবার কমেন্ট করে জানাও শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আশা করছি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমি দেখো উপরের লাইন মুছছি, দুটো লাইন মুছে দেই। ভালো করে লক্ষ্য করো, এবার আমরা কি করব, এক্স ওয়াই মানে চলক বিশিষ্ট যা আছে সবগুলো আমরা বাম দিকে আনবো। আর এই ক্যালকুলেশনটি এখান থেকে হচ্ছে এক্স ওয়াই চলক বিশিষ্ট যা কিছু আছে তা আমরা বাম দিকে আনবো, আর যা এক্স ওয়াই চলক ছাড়া যা আছে সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এক্স ওয়াই চলক বিশিষ্ট কি আছে, এখানে এক্স স্কোয়ার, আর এখানে দেখো বাম দিকে ই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে বাম দিকে প্লাস আছে, ডান দিকে আসলে মাইনাস হবে। এবার দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম ইকুয়াল টু, এখানে দেখো এই যে এই পাশে এ স্কোয়ার আছে,
এপাশে এ স্কোয়ার এখানে থাকলো মাইনাস বাম দিকে আমাদের আছে ই স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এটা ওই পাশে ডান দিকে গেলে মাইনাস হবে ই স্কোয়ার এ স্কোয়ার। আর এখানে যে 2aex, আর এই পাশেও বাম দিকেও 2aex আছে, eax, আর ডান দিকেও একই চিহ্ন বিশিষ্ট 2eax আছে, সেম সেম, অর্থাৎ উভয় পাশে একই চিহ্ন বিশিষ্ট একই মান আছে, তাই এটি কাটা চলে যাচ্ছে, কাটা গিয়ে বাদ চলে যাবে। এখন লক্ষ্য করো এখানে কি থাকছে, আমরা এক্স স্কোয়ারটা কমন নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো ধ্রুব সংখ্যা কমন নিব সামনে, আর কোনো চলক যখন কমন নিব তখন সেটি পিছনে কমন নিতে হবে, এটা মনে রাখবে। 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে ধ্রুব সংখ্যা কমন নিব বলে এটি সামনে কমন নিব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। সবসময় চলক পিছনে থাকে আর ধ্রুব সংখ্যা সামনে থাকে। আমরা যখন লিখি তখন চলকটা কিন্তু মনে করো 2ax বা 2 এরকম যদি লিখি তাহলে এক্সটাকে আমরা শেষে লিখি, চলকটাকে আমরা শেষে লিখি, আর কোন ধ্রুব সংখ্যা সেটাকে আমরা সামনে লিখি। এখানে এ হচ্ছে ধ্রুব সংখ্যা, তাহলে এই জন্য আমরা এটা সামনে লিখলাম, আর এক্স হচ্ছে চলক, তাই এক্স এর স্কয়ারটাকে আমরা পিছনে কমন নিলাম। এখন আমাদের কি করব দেখো, এই উভয় পক্ষকে এই যে রাইট সাইডে আমাদের 1 বানাইতে হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার দ্বারা ভাগ করব। আমি নিচের দিকে এবার মুছে দিচ্ছি, আশা করি নিচের দিকে লাইন থেকে পরবর্তী লাইন তোমরা বুঝতে পেরেছো। তো লক্ষ্য করো, যদি আমরা ভাগ করে দিই উভয় পক্ষকে এই এ 1 মাইনাস ই স্কোয়ার, এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকে দেখো 1 মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। আর এ পাশে সেম জিনিস দ্বারা ভাগ করলে হয় 1। এবার দেখো আমি এখানে নিচের দিকে দেখা যাচ্ছে বোন আমি লিখছি, এখানে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে, আর এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 1। আশা করছি বুঝতে পেরেছি। এখন দেখো শিক্ষার্থীরা, আমি এখানে যে আমাদের যে পূর্বে আমি লিখে রেখেছি যে আদর্শ সমীকরণটা এখানে বি হবে, তাহলে এটা কিভাবে বি হয় লক্ষ্য করো। আমরা যদি একটু রাফ করব, আমরা যদি এই সমীকরণে কি বলে এক্স ইকুয়াল টু 0 বসাই, অর্থাৎ ওয়াই অক্ষের ওপর অবস্থিত, এই যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত সকল বিন্দুর কোটি কিন্তু শূন্য, সকল বিন্দুর ভুজ কিন্তু শূন্য। আমরা যদি তাহলে ওয়াই অক্ষের ওপর অবস্থিত বি বিন্দু বা বি ড্যাশ বিন্দুর ভুজ শূন্য হবে, তাহলে আমরা যদি ভুজ মানে এক্স এর মান যদি এখানে শূন্য বসাই এই সমীকরণে, তাহলে কি দাঁড়ায়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটি পাই। আর এটিকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু কি হয় প্লাস মাইনাস রুট ওভার এ, এটাকে যদি আমরা বাইরে একবারে লিখি রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। লিখতে পারলে আমরা কিন্তু প্রথম ক্লাসে এই যে যখন আমি
এটিকে এই যে এই এ বিন্দু আর এটা যে বি বিন্দু ধরেছিলাম, মানে 0b বা 0 মাইনাস বি ধরেছিলাম, সেখানে অর্থাৎ এই মানটিকে এখানে তোমার এই যে এই মানটিকে এ স্কোয়ার মানে রুট অফ বি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ধরা হয়। বি ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার ধরি। তাহলে এখন আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে বি ইকুয়াল টু ওখানে রুট ওভার ইয়ে করলে এ ইন্টু রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, এটি ধরে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা উপযুক্তির সমীকরণ এভাবে পেয়ে যাই। শিক্ষার্থীরা তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে তোমরা বুঝতে পারছো কি পাচ্ছ না। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কিনা। এই বিষয়টি তোমরা যদি উপবৃত্ত সমীকরণ কিভাবে আসলো, কিভাবে মানগুলো বের করে, এগুলো যদি ক্লিয়ার বুঝতে না পারো তাহলে উপবৃত্তের অঙ্ক কিন্তু ঠিকঠাক মতো করতে পারবে না। উপবৃত্তের অঙ্ক ঠিকঠাক মতো করতে পারবে না। তোমরা অবশ্যই খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু জানাবে। তো আমরা উপবৃত্তির সমীকরণটি পেয়ে গেলাম। আমাদের মনে রাখতে হবে এখানে বি এর মান কিন্তু বা সরাসরি আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা সরাসরি বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে এই যে রুট ওভার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটাও আমরা মনে রাখতে পারি। তাহলে আমাদের এখানে আমি মুছে ফেলছি। তাহলে লক্ষ্য করে এখানে আমরা আরেকটা জিনিস ধরলাম, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটাও আমাদের প্রয়োজনে মনে রাখতে হবে। এবার দেখো আমরা এই যে এখানে যে বিভিন্ন উপাত্তগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে ম্যাক্সিমামটা শিখিয়ে ফেলেছি, বাকি ছিল উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি? এই যে আদর্শ সমীকরণে এটার আলোকে, আদর্শ সমীকরণের আলোকে উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে, উৎকেন্দ্রিকতা হচ্ছে সমান সমান ই। তাহলে এখন আমরা এই যে সম্পর্ক বি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। এখান থেকে দেখো আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এইটাকে বাম দিকে নিয়ে আসবো, এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি পাশে লিখছি, লক্ষ্য করো। এখান থেকে আমরা ই স্কোয়ার আগে নিব, ই স্কোয়ার আমাদের ই এর মান দরকার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আটুর করে লিখি, কেন্দ্রিকতা সমান সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অতএব ই সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার বাই এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, মনে রাখার একটি কৌশল আছে। এখানে দেখো আমি যে উপবৃত্তটা ব্যবহার করছি, এখানে বৃহদাক্ষটা কোথায়, এক্স অক্ষের আয়ত স্থানাঙ্কের এক্স অক্ষের উপর অবস্থিত। তো উপবৃত্ত আরেকভাবেও অঙ্কন করা যায়। তো সেটি কিভাবে,
উপবৃত্তটিকে যদি আমি মানে উপবৃত্তের বৃহদাক্ষকে যদি আমি ওয়াই অক্ষের উপর সমপতিত করি, তাহলে ক্ষুদ্রাক্ষ কি হয়ে যাবে, এক্স অক্ষের উপর সমপতিত হয়ে যাবে, উল্টিয়ে যাবে, এরকম কাত হয়ে যাবে। তাহলে কাত হলে তখন কিন্তু উৎকেন্দ্রিকতা আরেকটি পাওয়া যাবে। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা যে এখানে সূত্র কোনটা হবে মনে রাখার কৌশল হচ্ছে এই যে আমি চিত্রটি অঙ্কন করেছি, এই যে দেখো এ এ এ ড্যাশ হচ্ছে সি এ, এই যেখানে লেখা আছে সি এ আর সি এ ড্যাশ হচ্ছে এ, তার মানে বৃহদাক্ষের উপর অবস্থিত। এইখানে এই উপবৃত্তে কি হচ্ছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটা উপবৃত্তের এই সমীকরণ এ ইজ গ্রেটার দেন জিরোর জন্য প্রযোজ্য, সরি এ ইজ গ্রেটার দেন বি এর জন্য প্রযোজ্য, বি ইজ গ্রেটার দেন এর জন্য প্রযোজ্য, একই সমীকরণ পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে এ ইজ গ্রেটার দেন বি এর জন্য উৎকেন্দ্রিকতার সমীকরণ এটি হবে, কারণ এখানে মনে রাখতে হবে যে এখানে যে বড়, এ বড় বি ছোট, এ বড়, তাহলে যেটি বড় সেটি নিচে হবে। ভালো করে মনে রাখবে, এ যদি বড় হয় এ নিচে, বি যদি বড় হয় বি নিচে থাকবে। কথাটি মনে রাখবে, এ যদি বড় হয় এ নিচে, বি যদি বড় হয় বি নিচে। তাহলে সূত্রটা তুমি এইভাবে মনে রাখতে গেলে তোমার মনে থাকবে না, তুমি এভাবে মনে রাখবে ই ইকুয়াল টু √1 মাইনাস উপবৃত্তের সূত্রে 1 মাইনাস অধিবৃত্তের সূত্রে 1 প্লাস, তাহলে 1 মাইনাস কোনটা নিচে হবে, যেটা বড়, এ বড় হলে এ নিচে, বি বড় হলে বি নিচে, এটি মনে রাখার একটি কৌশল। এখন আসো আমি তোমাদেরকে আরেকটি অপশন আমাদের এই পর্যায়ে বাকি ছিল, সেটি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাদের এই বি এর মানটা আসলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য দরকার, তাই আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা গতদিন আমি দেখাতে পারিনি। তো লক্ষ্য করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখন আমি তোমাদের দেখাবো। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, তো লক্ষ্য করো উপকেন্দ্রিক লম্ব যে এস দিয়ে লম্ব অঙ্কন করলে, এস দিয়ে লম্ব অঙ্কন করলে এখানে আমরা পাবো এটি এল, এটি এল প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লক্ষ্য করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু এল এল ড্যাশ। তোমরা জানো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল ড্যাশ। আমি একটু এপাশে চাপিয়ে দিচ্ছি, ইমপ্লাইজ দ্যাট এল এল ড্যাশ আমরা কি শিখেছি আগে, 2 ইন্টু এস এল। আচ্ছা, তাহলে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে এস এল ইকুয়াল টু আমরা আগে শিখেছি ই ইন্টু, আমরা এল কে যদি এখানে কি করি, আমরা যে পি বিন্দুকে যদি এল এ কনভার্ট করি এসপি পিএম থেকে, তাহলে আমরা কি পাই, আমরা জানি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, তাহলে এস এল ইকুয়াল টু 2 ইন্টু ই ইন্টু এল এম ড্যাশ, এখানে এম ড্যাশ ধরলাম, তাহলে এম ড্যাশ এস জে। তাহলে আমরা এটা আগে শিখেছি, এটা আমরা আগে করেছি, যেহেতু এস এল ইকুয়াল টু ই ইন্টু এস জে কোথা থেকে পেয়েছি, সংজ্ঞা থেকে, সংজ্ঞা অনুযায়ী এটি আমরা পেয়েছি। এবার আমাদের বের করার পালা যে এস জেড এর মান আমরা বের করব। দেখো এখন এস জেড এর মান আমরা, যেহেতু এটা মূলবিন্দুগামী উপবৃত্ত, কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এমন উপবৃত্ত, তাহলে এর এস জেড কে আমরা কি লিখতে পারি, দেখো এস জেড, এটাকে আমরা সি এ কেন্দ্রের সাপেক্ষে, এস জেড ভালো করে লক্ষ্য করো, এস জেড এটাকে আমরা কেন্দ্রের সাপেক্ষে লিখতে পারি সি জেড মাইনাস সিএস, সি জেড মাইনাস সিএস, তাহলে ই ইন্টু সি জেড মাইনাস সিএস, কারণ এই মানগুলো আমরা বের করে রেখেছি, সি জেড মাইনাস সিএস, এই মানগুলো আমরা গত ক্লাসে বের করে রেখেছিলাম। তো লক্ষ্য করো, এখন আমি এখান থেকে মুছে দিতে পারি আশা করি।
মান কত দেখো, ইকুয়াল টু কি হচ্ছে 2 ইন্টু ই ইন্টু সিজেড কত এ বাই ই আর মাইনাস সিএস হচ্ছে এ ই। তাহলে ইকুয়াল টু, এবার আমাকে নিচের দিকে মুছে দিতে হচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না, তোমরা বুঝছো কি বুঝছো না ঠিক বুঝে উঠতে পারছি না, নাকি বেসিক বলে তোমাদের বোঝার দরকার নেই এটি ভাবছো। যাই হোক, আমাকে একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। তো লক্ষ্য করো, এখান থেকে আমরা কি করব, 2 ইন্টু ই এটিকে লসাগু করব। লসাগু করলে কি হবে, ই এ মাইনাস এ ই, তাহলে ই ই কাটা যাবে। ভালো করে লক্ষ্য করো কি হবে, ই ই সরি শিক্ষার্থীরা, এখানে লসাগু করলে এ মাইনাস এ ই স্কোয়ার, তাহলে এই ই আর এ ই কাটা যায়, কাটা গিয়ে থাকে 2 ইন্টু, এখান থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে কি হয় 1 মাইনাস ই স্কোয়ার। এবার একটু বুঝার ব্যাপার আছে, লক্ষ্য করো একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে। এখন আমাদের এই সূত্রটা দেখো, এখানে আমাদের বি স্কোয়ারের মান আছে এ স্কোয়ার ইন্টু এ 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে এই জায়গায় এ আছে, তাহলে একটা যদি এ উপরের হরলবকে গুণ করা যায় তাহলে দেখো কি দাঁড়ায়, 2 ইন্টু এখানে এ স্কোয়ার লিখছি ইন্টু দেখো 1 মাইনাস, সরি এটা এভাবে লিখি যেভাবে মান বসানো যাবে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ কে আমি এ দ্বারা গুণ করলাম, এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার আছে, মানে একটা বেশি এ স্কোয়ার লিখেছি গুণ করেছি, তার একটা ভাগ করলাম। আশা করছি বুঝতে পেরেছি, একটি গুণ করেছি একটি ভাগ করেছি। তো লক্ষ্য করো, আমরা এই যে বি স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার এর মান বি স্কোয়ার লিখতে পারি, তাহলে সমান সমান কি দাঁড়ায় 2 ইন্টু উপরে বি স্কোয়ার নিচে এ। তাহলে অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক, শিক্ষার্থীরা আমার বোর্ডে জায়গা হয় না বলে আমাকে মুছে ফেলতে হয়েছে, তোমার খাতায় নিশ্চয়ই ধারাবাহিকভাবে আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 বি স্কোয়ার বাই এ। আশা করছি বুঝে গেছো। এই সূত্রটা কার জন্য, এ ইজ গ্রেটার দেন বি এর জন্য, এই যে এই চিত্রে বোর্ডে আঁকা চিত্রের জন্য। আর যখন আমাদের বি ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ উপবৃত্তটা এই টাইপের হবে, দেখো আমি এখানে একটি উপবৃত্ত আঁকছি। উপবৃত্তটা ভাবো আমার হয়তো একটু ছোট বড় হতে পারে, অর্থাৎ এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি কেন্দ্র, তাহলে উপকেন্দ্র আমরা এরকম জায়গায় ধরতে পারি এস, এটা হচ্ছে এ, এটা হবে বি, এটা বি প্রাইম, এইটা এ হবে, এইটা এ প্রাইম। তাহলে আমাদের এই শীর্ষ হিসাবে তখন বি কে কাউন্ট করতে হবে, শীর্ষ হিসাবে তখন বি কে আমাদের কাউন্ট করতে হবে, এই কথাটি মনে রাখবে। তাহলে শীর্ষের এটার স্থানাঙ্ক হচ্ছে 0, বি, আর এটির স্থানাঙ্ক হচ্ছে 0, মাইনাস বি। তাহলে এগুলো বাকিগুলো কি হবে, এস সি, এস এর দূরত্ব হবে 0, উপরেরটা হবে প্লাস বিই, নিচেরটা হবে মাইনাস বিই, আর সি জেড হবে হচ্ছে, এটি তখন জেড হবে, তাহলে সি জেড হচ্ছে বি বাই ই।
তাহলে নিয়ামক রেখা সমীকরণ তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে সুন্দর করে আছে। তাহলে নিয়ামক রেখা CZ হচ্ছে তখন y ইকুয়াল টু প্লাস মাইনাস BE তোমরা পাবে। তখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু এই চিত্রের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, এখানে আমি একটু লিখে দিচ্ছি 2a² / b, যেটি বড় সেটি নিচে। এই চিত্রের জন্য কিন্তু BS গ্রেটার দেন A। আশা করছি বুঝতে পেরেছি, বুঝা যাচ্ছে না জায়গাটা। এই চিত্রের জন্য BS গ্রেটার দেন A, বিটা বড়, এটুকু হচ্ছে বি, বিটি বড় অর্থাৎ বৃহদাক্ষ হচ্ছে বি এর উপর অবস্থিত। বি বড় হওয়ার কারণে কি হবে, বি ইজ গ্রেটার দেন এ। তোমাদের বইয়ের উপবৃত্তের যে দুটো সূত্র তালিকা আছে সেটা দেখবে, এই সূত্রগুলো তোমাদের আত্মস্থ করা লাগবে, অর্থাৎ তোমাদের স্মরণে রাখতে হবে। তো শিক্ষার্থীরা আশা করছি আজকে ক্লাসে আমি যে টপিকগুলো তোমাদের বোঝাতে চেয়েছি, আমি চেয়েছিলাম যে উপবৃত্তের যে আদর্শ সমীকরণটি কী করে আসে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা এবং উৎকেন্দ্রিকতা বের করা, এই তিনটি পয়েন্ট আমাদের এই সূত্রের আলোক থেকে বাকি ছিল। তো সেগুলো আমি কমপ্লিট করেছি। আমাদের সময় 30 মিনিটের ওভার হয়ে গিয়েছে। আশা করছি যা পড়িয়েছি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে উপবৃত্তের ওপর আমি কিছু অঙ্ক তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা আমি হয়তো তোমাদের এক্সট্রা ক্লাস নিতে পারি, পরবর্তীতে গ্রুপে নোটিশ করে জানাবো। তাছাড়া তোমাদের যদি এক্সট্রা ক্লাস শনিবারে না নিই তাহলে তোমাদের রবিবারে আমার সাথে রেগুলার ক্লাস আছে। তো তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও বলছি, তোমাদের করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি তোমরা সচেতন থাকবে, খেয়াল রাখবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবে। শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, হ্যান্ড স্যানিটাইজার হাতে মাখা অবস্থায় তোমরা কখনোই চুলার ধারে যাবে না, কারণ হ্যান্ড স্যানিটাইজার কিন্তু দাহ্য পদার্থ, এটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা অবশ্যই বাইরে থেকে যদি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো তাহলে ঘরে এসে তোমরা যে কোনো সাবান পানি দিয়ে হাত ধুয়ে, তারপরে যদি চুলার কাছে যাওয়ার প্রয়োজন হয় তাহলে হাত ধুয়ে অবশ্যই চুলার কাছে যাবে। কখনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে চুলার ধারে যাবে না, বিষয়টি মাথায় রাখবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর বেশ কিছু দুর্ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।